দেখুন, এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে এসেছেন, সকলকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। জি কয়েকটা পয়েন্ট, একটা হলো যেটা আপনি বলেছিলেন, আগে প্রশ্ন রেখে গিয়েছিলেন জি জি যে আমাদের আমির বলেছেন, যে জামাতের আমিরের প্রসঙ্গে যে কথাটা বলেছেন, আমাদের আমির যে কথাটা বলেছেন এটা হলো সম্ভবত জামাতের একটা প্রোগ্রাম হয়েছিল, মিট দ্য লিডার্স, জি সম্ভবত এই শিরোনামে। ওই প্রোগ্রামে আমরা দেখেছিলাম যে জামাতের আমির প্রোগ্রাম শেষে বললেন যে এখন ছেলে বন্ধুরা সরে যাও, আমরা বৈষম্য দূর করব, মেয়ে বন্ধুরা আসো। জি এই কথা বলে তাদেরকে পাশে নিয়ে সেলফি তুললেন। তো এইটার ব্যাপারে আমাদের আমির বলেছেন, এটা কেন বলেছেন আমরা সকলেই বুঝি। বিষয়টা হলো যে পর্দার যে বিধান, এটা কিন্তু আমরা সকলেই জানি এটা ফরজ, ইসলামী শরিয়া মোতাবেক। ফরজ মানে কি? ফরজ অর্থ হলো এটা অত্যাবশ্যকীয়, পালনীয়। জি আপনি দেখেন, আমাদের রাষ্ট্রের যদি কোনো আইন হয়, রাষ্ট্র কর্তৃক যদি কোনো আইন করা হয়, অত্যাবশ্যকীয় যেগুলি হয়, এগুলি কিন্তু পালন করার ক্ষেত্রে আমরা কোনো রকম কার্পণ্য করি না, এবং সেটা করতে হয়। আর যিনি আপনার আমার সৃষ্টিকর্তা, গোটা জাহানের সৃষ্টিকর্তা, তিনি যে বিধান দিয়েছেন এটা অলঙ্ঘনীয়, এটা একজন অ্যাজ এ মুসলিম হিসাবে আমার এটা পালন করতেই হবে। তো সেক্ষেত্রে এটা আমরা মনে করি এটা আমাদের পালনীয় এক। এখানে আরেকটু সিগনিফিকেন্ট বিষয় বা আরেকটু অতিরিক্ত দর্শনীয় হয়েছে যেটা আমরা মনে করি, জি সেটা হলো যে ব্যক্তিগতভাবে আমি আর আপনি যদি একটা পর্দার লঙ্ঘন করি, তাহলে সেটা হলো যে আমি ব্যক্তিগতভাবে একটা অন্যায় করলাম। জি কিন্তু জাতীয় পর্যায়ে জাতীয় কোনো নেতা যখন এটা করেন, তখন কিন্তু এটা প্রমাণ হয়ে যায় যে না, ইসলামে বোধহয় এই জাতীয় কোনো বিধান নেই, বা উনি যেটা করছেন এটাই বোধহয় ইসলাম কর্তৃক প্রদত্ত। জি তো এজন্যই হলো আমাদের আমিরের বক্তব্যটা বলার উদ্দেশ্য। কারণ উনি যেহেতু জামাত ইসলামী, তিনি একজন ইসলামী দলের নেতা, তিনি যখন এই কাজটা করবেন তখন হলো পর্দার যে বিধান, একটা অলঙ্ঘনীয় বিধান, এই বিধানটা কিন্তু হালকা হয়ে যায়, এবং এই বিধানটার প্রতি মানুষের একটা নেগলেন্সি তৈরি হয়, জি যেটা কোনোভাবেই কাম্য নয়। এজন্যই আমাদের আমির এই বিষয়টাকে সতর্ক করেছেন। আর নির্বাচন প্রসঙ্গে যেটা আশঙ্কার কথা বলেছেন, এটা তো দেখলাম যে কেবল যে নিউজ শোনালেন, সেখানে কিন্তু আমরা দেখেছি সব দলই কথাটা বলছেন, এবং এটা বাস্তবসম্মত। আমরা দেখছি নির্বাচন কেন্দ্রিক আশঙ্কা নানাভাবেই তৈরি হয়েছে, এবং একটু আগে যে আমার ভাই যেটা, ইলিয়াস খান ভাই যেটা বলছিলেন, যে আসলে উৎসব মুখরতা এটা কিন্তু নষ্ট হয়ে গেছে যখন আমার হাদি ভাইকে শহীদ করা হলো। জি হাদি ভাইয়ের শাহাদাতের আগ পর্যন্ত কিন্তু একটা আগ্রহ তৈরি ছিল। তো শাহাদাত মানে হাদি ভাইয়ের শাহাদাতের পরেই আমরা দেখলাম যে এটা কিন্তু একটা আশঙ্কার দিকে, সকলের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে, এবং দুঃখজনক বাস্তবতা হলো এখনো সেই বিচারটা কিন্তু হয়নি। তো এ কারণেই, এছাড়াও আমরা দেখছি যে নির্বাচন কমিশনার বলেন, সরকার বলেন, কোন সময় এই দলের দিকে ঝুঁকে যান, কোন সময় ওই দলের দিকে ঝুঁকে যান। এগুলি আমাদেরকে খুব পীড়া দেয়। বুঝতে এবং পারছি। আচ্ছা, আমি যখন ওই যে আরেকটা যে তৃতীয় প্রশ্ন যেটা করেছিলাম যে আপনাদেরকে ব্যবহার করা হয়েছে একটা অভিযোগ, এটা আমরা একটু পরে আসি। হয়তো দ্বিতীয় বা তৃতীয় বিরতির পরে তখন নিশ্চয়ই আলাপটা করব। তবে আপনি খুব চমৎকার করে এই দুটা ব্যাখ্যা দিয়েছেন, যে এটা আসলে অন্য কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো সাধারণভাবেই দেখা যেত, কিন্তু যেহেতু কাজটা জামাতে আমির, তাকে দায়িত্বশীল জায়গা থেকে সবাই হয়তো তাকে দেখবেন, কাজেই সেই জায়গাটা আপনারা নোট করেছেন। আমি নিশ্চয়ই সাজেদ আলী চৌধুরীর কাছে ব্যাখ্যা জানতে চাইবো, তবে তার আগে ছোট করে আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই। শেখ ফজলুল আলী মাসুদ, মানে এই বক্তব্যের পর নারী ভোটার যারা আছেন আপনাদের, তারা এটা মনে করতে পারেন কিনা যে আপনাদেরকে ভোট দিলে, আপনারা ক্ষমতায় আসলে তাদের জন্য এটা একটা শঙ্কার বিষয় হবে যে তারা আসলে পরিচিত পরিমণ্ডলে কারোর সাথে সেলফি তুলতে পারবেন না, তাতেও এক ধরনের ভয়ভীতি, কি বার্তা না, যাচ্ছে আসলে? দেখেন বিষয়টা হলো কি, আমাদের দেশে মুসলমান হলো 92%। জি আপনি দেখেন বাংলাদেশের সব নাগরিক কি ইসলাম পুরোপুরি ফলো করে? না, করে না। পাঁচ জি ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ, জি সব মানুষ কিন্তু ফলো করে না। জি তো সেক্ষেত্রে আপনি ইসলামটাকে কে কতটুকু ফলো করবে, সেটা দায় দায়িত্ব তার, এবং সে পরকালে সেটা জবাবদিহি করবে। জি ইসলাম বলেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ তাআলা বলেছেন যে আমি কাউকে শরিয়া পালনের ক্ষেত্রে আপনার বা শরিয়াত ক্ষেত্রে, শরিয়ার ক্ষেত্রে অমুসলিম বা অন্যদেরকে আল্লাহ তাআলা বাধ্য করেন না। জি আল্লাহ তাআলা বলেছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। জি আল্লাহ তাআলা ইসলামের বিধান দিয়ে দিয়েছেন, কেউ মানতে পারে, কেউ না মানতে পারে, এটা কোনো ব্যাপার, এটা ব্যাপার, জি কিন্তু এটা তার দায়, এটা সরকারের দায় নয়। তো সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, জি কেউ যদি শরিয়া মানে,
সেটা তার ব্যাপার। সেও যদি শরিয়া লঙ্ঘন করে এটা তার ব্যাপার, সে পরকালে জবাবদিহি করবে। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে যে কাউকে বাধ্য করবে, বিষয়টা কিন্তু এমন নয়। একদম পরিষ্কার। আমাদের আমির হ্যাঁ, যেটা তার মানে বলেছেন, জোর জবরদস্তি আপনারা করবেন না। সেক্ষেত্রে ছোট করে একটা না না, বিষয়। জোর জবরদস্ত হ্যাঁ, ইসলাম করবে না। হ্যাঁ, আপনারা তো বলছিলেন যে শরিয়া আইন বাস্তবায়ন করবেন। তো সেক্ষেত্রে যদি আসলে সেই শরিয়া আইনের মধ্যে থেকে কেউ যদি হয়তো পুরোপুরি সেটা ফলো করতে না পারেন, শরিয়া আইন অনুসারে কি কোনো শাস্তির বিধান থাকবে? দেখেন, শরিয়া আইন কিন্তু বাংলাদেশে আমাদের অধিকাংশ মানুষই কিন্তু ফলো করে, কেউ কিছু করে, কেউ বেশি করে। আমি কিন্তু আগেও এখানে বলেছি কিনা, জি, যেমন আমি যে আজকে এশার নামাজটা পড়েছি, এটা কিন্তু শরিয়া আইনের ভিত্তিতেই পড়েছি। জি, সামনে রোজা আসতেছে, আমি রোজা রাখবো, এটাও কিন্তু শরিয়া আইন। জি। আমাদের দেশের শরিয়া আইন কিন্তু শুধু আমাদের দেশে না, ইউরোপ আমেরিকাতেও তো মানুষ নামাজ পড়ে, রোজা রাখে। শরিয়া আইন কিন্তু আমরা পালন করছি। কাজেই শরিয়া আইন নিয়ে খুব ভয়ের কিছু নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা যেটা বলি, কোরআন সুন্নাহর আলোকে শরিয়া আইনের ভিত্তিতে আমরা একটি জনপ্রত্যাশার বাংলাদেশ করতে চাই। আচ্ছা, তাহলে কি এটা আমি কেন এটা বলি? এটা তাহলে এভাবে আমরা তাহলে ধরে নিতে পারি, যদি ভুল হয় আপনি একটু সংশোধন করবেন, যে আপনারা যখন যদি ক্ষমতায় আসেন তাহলে আপনারা জোর জবরদস্তি করে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, ধাপে ধাপে মানুষকে উৎসাহিত করবেন কিংবা অভ্যস্ত করবেন, তাই তো? না, শরিয়া আইন আসলে কোনো সময় ধাপে ধাপে না। আমাদের টার্গেটটা হলো শরিয়া আইনটা কেন বলি, আমি লাস্ট লাইনটা বলতেছিলাম জি, যে শরিয়া আইনের আলোকে আমরা করতে চাই কেন। শরিয়া আইনই একমাত্র অপরাপর সকল ধর্ম এবং নাগরিকের অধিকারটা প্রতিষ্ঠা করে। এবং সবচেয়ে বড় যে জিনিস, আমাদের দেশে যে করাপশনটা রয়েছে, দুর্নীতি, জি। এই দুর্নীতিটা কিন্তু আমাদের প্রচলিত আইন দ্বারা কিন্তু আমরা এখনো সেটা বন্ধ করতে পারিনি। আমরা মনে করি শরিয়া আইন যদি এটা প্রতিষ্ঠিত হয় এবং শরিয়া আইনের একটা সাইডটা সকল দিক যদি আমরা বাস্তবায়ন করতে পারি, মানুষের আচ্ছা, অধিকার যখন প্রতিষ্ঠা হবে, তখন কিন্তু এই দুর্নীতিটা আমাদের থেকে বিদায় নিতে সে বাধ্য হবে ইনশাআল্লাহ। এর জন্যই আমরা বলি একদম কোরআন পরিষ্কার, সুন্নাহর একদম আলোকে পরিষ্কার করে আপনি বলেছেন। শরিয়ার ভিত্তিতে আমরা হ্যাঁ, করতে চাই। বরাবরের মতো যেভাবে আপনি ব্যাখ্যা দেন চমৎকার করে সেটাই দিলেন। আমি একটু ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী আপনার কাছ থেকে ছোট কয়েকটা মন্তব্যটি জেনে নিতে চাই। প্রথমত, আপনারা আসলে যেগুলো চান, দুর্নীতি কমুক, উন্নয়ন বাড়ুক, একেবারে অপরাধগুলো কমে আসুক, হুবহু একই জিনিস আসলে ইসলামী আন্দোলন চায়। এবং শরিয়া আইনের যে ব্যাখ্যাটা তারা দিলেন যে এখানে জোর জবরদস্তি নাই, এটা তো জামাতে ইসলামেরও বক্তব্য, তারাও আসলে জোর জবরদস্তি নাই। কিন্তু মুশকিল হচ্ছে যখন কিছু কিছু বক্তব্য এরকম সমাবেশ থেকে আসে, ভোটারদের মধ্যে তো প্রভাব ফেলে। জামাতে আমির এবং সেলফি তোলা খুবই সাধারণ একটা ঘটনা, সাধারণ একটা বক্তব্য, কিন্তু এটা যখন মানুষের কানে পৌঁছাবে, প্রান্তিক অঞ্চলে একটা ন্যারেটিভ তো তৈরি হবে। কোনো ব্যাখ্যা কি দিতে পারেন, যেহেতু তিনি দলটির একটা আমির, এত বড় দলের? জি, ধন্যবাদ। জামাত ইসলামের ইসলাম নিয়ে আর জামাতের আমিরের পর্দা নিয়ে ওনারা যে পরিমাণ টানাটানি শুরু করেছেন, কি যে অবস্থা হবে আমি সেটাই ভাবছি। এখন ওনাদের ইন্টেনশনটা আসলে ক্লিয়ার না। ওনারা কি ইসলামী মাইন্ড নিয়ে সংশোধনের জন্য বলছেন নাকি পচানোর জন্য বলছেন, এটাই হচ্ছে মূল ইস্যু। এখন ওনারা যারা বলছেন, ওনাদের নিজেদের বউদের ক্ষেত্রেও কি এটা সেম মেনটেন করতে পারেন? এখন প্রথম কথাটা হচ্ছে যে এটা যে আসলে উনি ক্লিয়ারলি বলেছেন যে এটা একদল উনি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, সেখানে যারা মেল অ্যাটেন্ডেন্ট ছিল তাদের সাথে ছবি তুলেছেন, সাবসিকুয়েন্টলি যারা ফিমেল অ্যাটেন্ডেন্ট আছেন তাদের সাথে ছবি তুলেছেন। এখানে পর্দার বিধানের লঙ্ঘনের কিছু নাই, এখানে এখানে কোনো অন্য কোনো কিছু নাই। বেসিক্যালি জেন্ডার ডিসক্রিমিনেশন ইস্যুতে উনি বলেছেন স্পেসিফিকলি আপনাদের সাথে ছবি তোলা হয়েছে, সাবসিকুয়েন্টলি মেয়েরা আসুক আপনাদের সাথে ছবি তুলবো। এগুলো আসলে হচ্ছে মানুষকে পচানোর জন্য, ছোট করার জন্য কিছু শব্দ চয়নে তো আর কোনো বাধা নেই, কোনো আইনও নাই, সেজন্য এই কথাগুলো বলা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শরিয়া আইনের যে কথাটা বলছেন, জামাত ইসলামী বাংলাদেশে রাজনীতি করছে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিয়ে, বাংলাদেশের সংবিধানকে মেনে নিয়ে, বাংলাদেশের এক্সিস্টিং সমস্ত আইনগুলোকে ধারণ করে, যার কারণে এখানে সেই আইনগুলোই প্রিভেল করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে হ্যাঁ, ইসলামকে অবশ্যই ইসলামী মূল্যবোধকে প্র্যাকটিস করবে, কারণ এই আইনগুলোকে যদি ইসলামী মূল্যবোধের আলোকে এক্সিকিউট করা যায়, দুর্নীতিমুক্ত করা যাবে, বাংলাদেশকে সবচেয়ে সুন্দর করে দেশ পরিচালনা করা যাবে, দেশকে দুর্নীতিমুক্ত করা যাবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে। এই হলো কথা। চমৎকার। আমি অ্যাডভোকেট ফাইমান নাসির আপনার কাছে আসবো, তার আগে আরো কিছু কথা বলে আসি, তাতে করে আলাপ করতে আপনার সঙ্গে সুবিধা হবে। কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আসি। কি একটু বলবো, সুযোগ আছে? তাহলে পরে এক বলবো। মিনিটের জন্য তাহলে বলেন, তারপরে আমি অন্য প্রসঙ্গে যাবো। আচ্ছা, জি, আমি 1 মিনিটে বলি। আসলে জি, বিষয় হয়েছে কি, যে জামাত ইসলামের মধ্যে ইসলামিক স্কলার না থাকার কারণে, ওনারা ইসলামিক দল বলেন কিন্তু ইসলামিক স্কলার না থাকার কারণে ওনারা ইসলামটাকে এত হালকা ভাবে দেখেন শরিয়াতের বিধান হলো পর্দার বিধান। এটাকে উনি কি বললেন, উনি আমার ব্যারিস্টার ভাই
উনি জেনারেল লয়ের উপর পড়াশোনা করেছেন, উনি এটাকে এত হালকা করে দিলেন, অথচ শরীয়তে পর্দা একটি অলঙ্ঘনীয় বিধান, জি। এটা মান্য করতে হবে। আপনি তো এখন আছেন সেইটাকে উনি পর্দার মধ্যে, নাসরিন আপা খুবই, তো জুমে আপনার পাশে আছে, আপনার পর্দা লঙ্ঘন হচ্ছে না? না আমার পাশে নেই উনি, শোনেন এখানে জুমে তো দেখা যাচ্ছে পাশাপাশি তো, আমি বলি, শোনেন ভিডিওতে। বিষয়টা হলো, আমার প্রোগ্রামে আমি আয়োজন করলাম, সেখানে আমি করলাম, আর এখানে আমাকে আপনি এই প্রোগ্রামে আরেকজনকে জয়েন করালেন, সে তার মতো আছে, আমি কি তার সাথে সেলফি তুলছি, আমি তার সাথে কি পাশাপাশি বসে আলাপ করছি, তার মতো তিনি বলছেন আমার মতো, আমি আপনার দিকে তাকিয়ে আমার মতো করে আমি কথা বলছি। দুই জিনিস, কিন্তু আমার আয়োজনে আমি যেটা করব আর আমি বাধ্য হয়ে যেটা করব, দুটোর মধ্যে ভিন্নতা আছে কিন্তু। তো আপনারা যেভাবে ইসলামকে একেবারে হালকা করে দেন, ইসলামটা কিন্তু এত হালকা না। বুঝতে পারছি। এত হালকা যদি হতো হ্যাঁ, তাহলে এই ফজল ভাই 1400 মাসুদ, টিকতো না। আপনি মনে হয় শেষ করেছেন না? আমি আমি একটু ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী আপনার কাছে একটু আসি। মানে আপনি দেখেছেন আপনাদের দলের আমির ডাক্তার শফিকুর রহমান বিভিন্ন সময় চমকপ্রদ কিছু বক্তব্য দিয়েছেন, সেটা প্রশংসিত হয়েছে বটে, কিন্তু আল জাজিরাতে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে বেশ কিছু বিষয় আলোচনার পাশাপাশি সমালোচনার জন্ম দিয়েছেন। যেমন তিনি বলেছেন কোনো নারী কখনো আপনাদের দলের আমির হতে পারবেন না, কেননা তার ভাষায় আল্লাহ নারীদের সেভাবে সৃষ্টি করেননি এবং এটি পরিবর্তনযোগ্য না। এবং তিনি এটাও বলেছেন যে বাংলাদেশে নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি বেশিরভাগ রাজনৈতিক দল, কারণ বাংলাদেশে সাংস্কৃতিক বাস্তবতা বেশিরভাগ নারী নেতৃত্বকেই নাকি বাস্তবসম্মত নয়, এটা তিনি বলেছেন, এবং বেশিরভাগ দেশই নাকি এটাকে সাপোর্ট করেন না। মানে 2026 সালে এই বক্তব্য কতটা আসলে কনভিন্সিং, সাধারণ মানুষের কাছে কি বার্তা দেয়, মানে যদি একটু ব্যাখ্যা দিতেন। জি। ধন্যবাদ। আল জাজিরার বক্তব্যটা বেসিক্যালি খুব স্পেসিফিক এবং ক্লিয়ার, প্রশ্নগুলো ছিল খুব স্পেসিফিক এবং ক্লিয়ার, যে আমাদের আমির বলেছেন দলের প্রধান হতে পারবে না, কখনো হতে পারবে না, এরকম কোনো শব্দ বলেনি। যে উনি যেহেতু একটা আল্লাহর আইনের কথা বলেছেন, যেহেতু মেয়েদের কিছু শর্টকামিং এর কথা বলেছেন, বাট কখনো হতে পারবে না এরকম কোনো কথা বলেনি। সাবসিকুয়েন্টলি উনি বলেনি যে বাংলাদেশের কখনো কোনো মেয়ে প্রধানমন্ত্রী হতে পারবে না, এরকম কোনো শব্দ বলেনি। সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে নারী সংসদ মনোনয়নের কথা, যে কথাটা আসলো, সে কথাটা এইরকম, উনি বলেছেন যে আমরা প্রিপেয়ার্ড হচ্ছি, উই আর প্রিপেয়ারিং আওয়ারসেলফ ফর দ্য নেক্সট আপকামিং ইলেকশন অর নেক্সট ইলেকশন। কারণ হচ্ছে বাংলাদেশের যে প্রেক্ষাপট, যেমন দেখেন আপনি আমাদের নারী যারা কর্মী তাদের উপর যেভাবে পরিকল্পিতভাবে ঘোষণা দিয়ে বলা হচ্ছে বিভক্ত করে দেয়া হবে, ঘোষণা দিয়ে বলা হচ্ছে মারা হবে, ঘোষণা দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলা না, এই হচ্ছে জাতীয় ঘোষণা এদেরকে- সবসময়ের জন্য এদেরকে খারাপ আঘাত এবং করা হবে। সবসময়ের জন্য এটা আসলে প্রতিবাদ সবসময় করার না, মতো একটি বিষয়, কিন্তু specifically এখন। যেটা কারণ যেটা আমাদের আসলে নারীরা খুব খুব স্ট্রং, খুব হ্যাঁ, কিন্তু ব্যারিস্টার সাজ্জাদ মেধাবী আলী এবং খুব সাজ্জাদ আলী dedicated। চৌধুরী, এই যে লাইনটা, এটা কি আসলে খুব ভালো শোনাচ্ছে যে আল্লাহ আসলে নারীদের সেভাবে সৃষ্টি করেননি এবং এটা পরিবর্তনযোগ্য নয়? এই যে কথাটা আপনি বলছেন সেটা হচ্ছে সেটা স্পেসিফিক্যালি উনি বলেছেন পরিবর্তনযোগ্য নয়, যেটা আল্লাহর কোরআনের আয়াতে, কোরআনের হাদিসে যেটা আছে, স্পেসিফিক্যালি উনি কথাটাই বলেছেন। কিন্তু তার মানে তিনি বলেননি যে নারী নেতৃত্ব কখনো উপরের দিকে আসতে পারবেননি, উনি স্পেসিফিক্যালি বলেননি। আপকামিং আমরা প্রিপারেশন নিচ্ছি, নেক্সট যখন আমাদের দলের নেতৃত্ব এভাবে কোয়ালিফাইড হবে তখন অবশ্যই তারা লিড করবে, এবং তারা অলরেডি লিড করছে দলের বিভিন্ন পর্যায়ে। আপনি বলছেন, আমার একটি প্রশ্ন আছে ভাই, আপনি বলছেন যে আপনাদের দলের নারী যে শাখাটি আছে সেটি খুব শক্তিশালী, এর মধ্যে কোনো যোগ্য মানুষ পাননি নমিনেশন দেওয়ার জন্য? যোগ্য মানুষ পাওয়ার ইস্যুটা হচ্ছে, ধরেন এখন আপনারা নারী প্রার্থী নিয়ে কথা বলছেন, আচ্ছা ধরে নিলাম আমরা 300 আসনে নারী প্রার্থী দিলাম, বা বিএনপি 300 আসন নারী প্রার্থী দিল। এখন নারী প্রার্থী দেওয়ার পরে আপনি ডোমেস্টিক ভায়োলেন্স কি বর্তমানে যে বাংলাদেশের প্রেক্ষাপট, আপনারা 50টা আসন সংরক্ষিত আসন রাখলেন, গত 52 বছর এই সংবিধানের বয়স, আপনারা বাংলাদেশের ডোমেস্টিক ভায়োলেন্স, কালেকটিভ ভায়োলেন্স, এই যে ভায়োলেন্স, মানুষের মেয়েদের নিরাপত্তা, এগুলিকে এনশিওর করতে পেরেছেন? নারী প্রতিনিধি দিয়ে, আমি কথাটা শেষ করি প্লিজ, নারী প্রতিনিধি দিয়ে দেওয়া মানে এই না যে আমি এগুলি এনশিওর করতে পারছি। আমার কথাটা হচ্ছে নারীরা, আর সবচেয়ে বড় কথা, এই প্রশ্নটা যখন করা হয় তখন আমার মনে হয় যে এই প্রশ্নটা করছে সেই সবচেয়ে বেশি বৈষম্য করছে। আপনারা নারী, একজন মানুষকে নারী ভাববার আগে তাকে মানুষ ভাবেন। কারণ আমরা যারা বাইরে পড়ালেখা করে তাদের কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশন বলা শব্দটি ইউজ করা হয়, নারী বৈষম্যর কথাটা কখনো বলা হয় না। এই নারী শব্দটা যখন বলা হয় তখন জেন্ডার, তখনই বৈষম্যটা বলা। আগে একজন নারীকে মানুষ হিসেবে দেখেন। হ্যাঁ, মুশকিল হচ্ছে আমরা নারীকে মানুষ হিসেবে দেখছি, কিন্তু মানুষ হিসেবে বারবার আসলে পুরুষ
থেকে তার দেখছি আর কি জায়গায় চলে আসবে। জি জি হ্যাঁ, না মানে আমরা নারীকেও মানুষ হিসেবে দেখছি, পুরুষকে মানুষ হিসেবে দেখছি, কিন্তু কন্ট্রাডিক্টরি হলো না? আপনি মানুষ হিসেবে দেখছেন, বাট আপনি তাকে নারী চিন্তা করে নমিনেশন দিচ্ছেন না, একটু না, নারী কন্ট্রাডিক্টরি চিন্তা হলো করে না? নমিনেশন দিচ্ছে না। জামাত ইসলামী হচ্ছে একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। সেখানে একটা মানুষ যখন প্রান্তিক অবস্থান থেকে উপরের লেভেলে যখন আসবে, তাকে অবশ্যই, ইভেন তো সেটা যদি আমি হই, সবগুলো সিঁড়ি এবং ধাপ শেষ করে ওই জায়গায় আসতে হবে। এখানে বুঝতে পারছি, তার মানে প্রস্তুতির একটা পর্ব থাকে, সেই প্রস্তুতির পর্বটা পার হ্যাঁ, হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জামাত কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেছে, যেখানে বলা আছে 5% হারে যত দিন যাবে ততদিন এটা বাড়ানো হবে এবং সর্বোচ্চ 15% পর্যন্ত এটা একদম ইনক্রিজ করা একদম হবে। একদম। এটা জামাত ইসলামী হ্যাঁ, একমত এবং লিখিতভাবে স্বাক্ষর করেছে। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনাকে বিশেষ ধন্যবাদ যে আপনি আসলে টু দ্য পয়েন্টে পুরো জিনিসটা আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন ব্যাখ্যা দিতে, এবং ঠিক একই কাজটি করেছেন শেখ ফজলে বারী মাসুদ, এবং এই দুজনের কাছ থেকে যে সমস্ত পয়েন্টগুলো পেয়েছি সেগুলো নিয়ে অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি আপনার কাছে আমি আসবো, এবং দুঃখ প্রকাশ করছি কারণ একটা বিরতিতে যেতেই হচ্ছে, কিন্তু বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে আমরা পুরো বিষয়টা নিয়ে যতটুকু পারা যায় একটু ব্যাখ্যা জানার চেষ্টা করব বিএনপির দৃষ্টিকোণ থেকে। দর্শক, আমরা আরও একটা বিরতি নিচ্ছি 71 জানালে, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবে।